শহর, একটা সন্ধে, আর সেই সন্ধ্যের অন্ধকারে লুকিয়ে থাকা হিংস্রতার চিহ্ন। কসবায় ঘটে যাওয়া নৃশংস ঘটনা তা শুধুমাত্র একটি অপরাধের কাহিনী নয়, বরং তা আমাদের সমাজের নৃশংসতা, অব্যবস্থাপূর্ণতা এবং অসচেতনতার একটা ছবি। আর যখনই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন তা শুধুমাত্র একটিমাত্র ব্যক্তির সমস্যা নয়, তা আমাদের গোটা সমাজের সমস্যা। আর আজকের আমরা এই ভিডিওতে এই সমস্যা শুধুমাত্র এই একটি ঘটনাকে নিয়ে কথা বলবো না, এই সমস্যাগুলোকে নিয়ে কথা বলবো, এই নীরবতাকে নিয়ে কথা বলবো, যার কারণেই সাহস পেয়ে যায় সমাজের এই সমস্ত অপরাধীরা। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী। দাদা, এই যে বিষয়টা, কসবার যে কাণ্ড আমরা দেখলাম, এটাকে আমরা আরজি কর দেখেছি, এবং এই গোটা একটা বছরে আরও অনেক ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন প্রশ্ন হলো, নারী নিরাপত্তা, এত মিছিল মিটিং হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, এত ঝাঁঝালো আন্দোলন হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও নারী নিরাপত্তা এই রাজ্যে ফিরছে না। তো এটা কি কোথাও গিয়ে সামাজিক ব্যর্থতা? ডেফিনেটলি। এবং একটা সমাজ আসলে জন্ম হয় দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গ রাজনীতির যার জন্ম সেই ধরো স্বাধীনতা পূর্ববর্তী সময় হয়েছিল, সুভাষ বোস, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, এদের হাত ধরে। ধরো যে সময় প্রীতিলতা 19 বছরের একটা মেয়ে ভারতীয় রাজনীতিতে আসে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে, এবং শেষে পুলিশ তাকে ধরতে যখন যায় তখন সে পটাশিয়াম সাইনাইড মুখে দিয়ে মারা যায়। একটা 18-19 বছরের বাচ্চা মেয়ে যে এই সমাজের প্রতিনিধি ছিল, এই সমাজে তো তাকেও একটা সময় সে যখন বিপ্লবী আন্দোলন করতে আসে তাকেও বলেছিল, ধিঙ্গি বলেছিল, তাকেও বাড়ির লোক বিয়ে দিতে চেয়েছিল, তাই তো? তো তো আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে মেয়েদেরকে একটা কি বলবো বিধিনিষেধ ইত্যাদির মধ্যে দিয়ে বেঁধে রাখতে চায়, আসলে ভারতীয় সমাজই তাই। আবার পাশাপাশি এই সমাজ থেকেই তো একটা কল্পনা দত্তর জন্ম হয়েছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে। সব থেকে বড় কথা, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তিনি যে পরিবার থেকে উঠে এসে এই আন্দোলনের রঙ্গমঞ্চে নামলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার পরিবার তো হয়তো চেয়েছিল তাকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে, তার পরিবার হয়তো চেয়েছিল মেয়ে একটা ভালো চাকরি পাবে, যেরকম চায় আমাদের পরিবারের মা বাবারা। তো এই সমাজ আসলে মেয়েদেরকে সেভাবে, এই দুটো ধারা ছিল আসলে। কিন্তু আবার বলছি, পশ্চিমবঙ্গের রাজনীতির যে প্র্যাকটিস, ধরো একটা প্রীতিলতা কেন তৈরি হয়েছিল? কারণ মাথায় একটা মাস্টারদা সূর্য সেন ছিল। তো মাস্টারদা সূর্য সেন কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছিল? কমিউনিজম থেকে এবং আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন থেকে। এভাবেই তো আমাদের ধারাটা বয়ে আসছিল। আমাদের পরবর্তী সময় আমরা ইলা মিত্রকে দেখেছি, মণিকুন্তলা সেনকে দেখেছি, অনেক নেতৃত্ব, মহিলা নেত্রী, তারা তাদের জানকবুল মানকবুল লড়াইতে প্রমাণ করেছে তারা ছেলেদের থেকে কিছু কম নয়। কিন্তু এই যে রাজনীতির যে প্র্যাকটিস একেবারে উত্তর ভারত থেকে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে, আমাদের এই প্রো ইন্টারনেট যুগেও আমরা খাবার অর্ডার করতে করতে আমরা ইন্টারনেটে খাবার অর্ডার করছি, 10 মিনিটের মধ্যে খাবার চলে আসছে, এগুলো দেখছি। পাশাপাশি আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি যেখানে মেয়েদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করা হয়, মেয়েরা পুরুষের সমান হতে পারে না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এই ধারণাটা পাল্টা ধারণাও তৈরি হচ্ছিল, যে ধারণার ফলে একটা প্রীতিলতা, একটা মমতা ব্যানার্জি, তুমি ধরো, তুমি নিজে একজন দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম থেকে এসে কলকাতা শহরে সাংবাদিকতা করছো। আমরা এর আগে দেখেছি পশ্চিমবঙ্গে যারা সাংবাদিকতা করছে, মৌপিয়া নন্দীকে দেখেছি আমাদের একেবারে ছেলেবেলায়। সে একটা হাওড়া গার্লস কলেজের একটা ছোট্ট মেয়ে, সে কলকাতা শহরে আসছে, দাপিয়ে কাজ করে, জি এর মতো ব্র্যান্ডে কাজ করছে, সে কিষেনজির ইন্টারভিউ করছে। এই সমাজ তো আমরা দেখেছিলাম, আমাদের মধ্যে কেউ পাইলট হয়েছিল, কেউ শিক্ষিকা হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে আমরা আসলে অতিশিক্ষার মধ্যে দিয়ে অশিক্ষিত হয়ে পড়ছি, এবং এই অশিক্ষিত অসামাজিক মেয়েদের বিরুদ্ধে যাওয়া একটা সমাজের জন্ম দিচ্ছে কতগুলো রাজনৈতিক দল, যার আসলে আদর্শগতভাবে যারা আরএসএস এবং প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে যারা তৃণমূল। এবার দেখো, এই ধরো পার্থ চট্টোপাধ্যায়, তার এক বান্ধবী ছিল, তার বান্ধবীর খাটের তলা থেকে টাকা আরও বিভিন্ন রকম খেলনা টালনা এসব পাওয়া গেছে। এটা নিয়ে খুব ট্রোল হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু তলিয়ে দেখতে গেলে তুমি দেখবে পার্থ চট্টোপাধ্যায় কে? পার্থ চট্টোপাধ্যায় একসময় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তৃণমূল ক্ষমতা আসার পর তিনি শিক্ষামন্ত্রী। তৃণমূল বা পশ্চিমবঙ্গের যে শাসক দল, তাদের সেকেন্ড বা থার্ড ম্যান বলা চলে সেই সময়। সেই পার্থ চট্টোপাধ্যায়ের এই টাকার স্ক্যামটা তো একটা আছে।
প্লাস পাশাপাশি তার যে বান্ধবী সত্তা, শুধু তার নয়, তুমি জ্যোতিপ্রিয় মল্লিক, তারও বান্ধবী সত্তা, তোমার আমার পাড়ার কাউন্সিলর, পাড়ার চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান, প্রত্যেকের একটা স্ত্রীর পাশাপাশি একটা করে গার্লফ্রেন্ড আছে। এবং এমন একটা সমাজ আমরা জন্ম দিচ্ছি ফলত যেটা হচ্ছে যে পুরুষরা মানে যে টাকাটা রোজগার করছে তাতে সংসার চলছে না, মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও তারপরেও সংসারে কুলোচ্ছে না বলে কিছু মহিলাকে কাজ করতে যেতে হচ্ছে। কিন্তু সেই মহিলা কত টাকা রোজগার করছে? 8,000 9,000 টাকা। তুমি যদি এই কলকাতা থেকে একটু শহরতলিতে যাও, এই বারাসাত, দত্তপুকুর, বনগাঁ এসব জায়গায় যাও, দেখতে পারবে প্রত্যন্ত গ্রাম থেকে একটু শহরের দিকে এসে মহিলারা 8-9 হাজার টাকার মাইনে কাজ করছে এবং যাতায়াতের পথে তাদের একটা করে মানে নিজের স্বামী ছাড়াও একজন পুরুষ বন্ধু আছে। এটা কি কোথা থেকে হচ্ছে? মানে এর তো কারণ আমরা কেউ জানি না, কিন্তু তারপরেও বলছি, বিশেষ করে লাস্ট 7-8 বছরে আমাদের রাজনীতি, আমাদের সামাজিক প্রেক্ষাপট আমাদেরকে এইরকম একটা কালচার তৈরি করে দিয়েছে যে একটা মানুষের একটা তো স্ত্রী থাকবে, তার সাথে সাথে আরেকটা স্ত্রী বা অন্যের স্ত্রী বা একটা মহিলাকে দেখে খারাপ আচরণ করাটা ঝোঁক থাকবে। হ্যাঁ, মানে একটা ছেলের 2টো গার্লফ্রেন্ড তো সাধারণ ব্যাপার, আবার একটা মহিলারও 2টো বয়ফ্রেন্ড। মানে এইটা দেখো, যদি সেটা সেই মহিলা বা সেই পুরুষ সম্মত থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু এখান থেকেই আসলে জন্ম হচ্ছে আমার মনে হয় এই মহিলাদেরকে যা খুশি তাই করা যায় এমন একটা মানসিকতা। এবার দেখো, একজন মহিলা যে এই যে ঘটনা, কসবার ঘটনা, সেখানে শোনা যাচ্ছে যে একজন তৃণমূল নেতা সে ওই মেয়েটিকে পথ পাইয়ে দেবে বা এরকম কিছু একটা লোভ দেখিয়েছে বা ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে একটা কথাবার্তা চলছে এখানে। এবার তুমি দেখলে সর্বত্রই তৃণমূলের ওপর লেভেলের নেতাদের নিচের দিকের একজন করে নেত্রী আছে। মানে আমি নিজে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়েছি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস, এখন তো আর কে জিএস কেউ জানে না, কারণ ইলেকশন হয় না। তো সেই বাপ্পাদিত্য বা বাপ্পাদা বলে সবাই, সেই বাপ্পাদা একজন মেয়েকে নিয়ে তৃণমূলের ইউনিয়ন রুমটা আর অন্য কোনো পার্টির নেই আজকের দিনে পশ্চিমবঙ্গে, শুধু তৃণমূলেরই বলছি, তৃণমূলের ইউনিয়ন রুমে নোংরা কাজকর্ম করতে গিয়ে ধরা পড়লো। তারপর সেই বাপ্পাকে তৃণমূল স্টুডেন্ট অফ দ্য ইয়ার বলল। তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের দিনে কালচার। তুমি উত্তর ভারতের যে ট্রেন্ড, তুমি দেখবে পশ্চিমবঙ্গের যারা বিজেপি নেত্রী, মহিলা নেত্রী, তাদেরকে কিন্তু উত্তর ভারতের নেতা নেত্রীরা সুন্দর দেখতে বা মানে কিছু একটা পাওয়ার আশা এরকমভাবে ব্যবহার করে। এবং আবার বলছি, মহিলাদেরকে উত্তর ভারতের মানুষরা যেভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে, সেই যে ভাবনাটা সেটা পশ্চিমবঙ্গে দিনের পর দিন ধরে ইমপ্লিমেন্ট করা শুরু হয়েছে, যার ফলে আজকের দিনে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি হলেও আসলে আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরকম একটা খারাপ সমাজ তৈরি হচ্ছে। আর একটা যে বিষয়, এখনকার যারা ছেলে মেয়ে বা এখনকার যারা অভিভাবকরা রয়েছে, তারা যখন তাদের ছেলে মেয়েদেরকে কলেজে ভর্তি করার কথা ভাববে, এখন তারা ঠিক কী ভেবে ভর্তি করবে? মানে সেই কলেজে পড়াশোনা ভালো হয়, সেই স্কুলে পড়াশোনা ভালো হয়, নাকি সেখানে কতটা নিরাপত্তা আছে? এইটা নিয়ে একটা ছোট্ট বাংলা সিনেমা হয়েছিল কিছুদিন আগে, হামি বলে। সেখানে দেখবে মানে অভিভাবকরা খুব ডিমান্ড করছিল সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে যে মৌপিয়ানন্দী তখন জি 24 ঘন্টায় ছিলেন, যাদবপুরের স্বপ্নদীপ মারা যাওয়ার পর খুব সিসিটিভি নিয়ে হইচই করেছিল। দেখো, যেখানে সিসিটিভি লাগানো হয় সেখান থেকে সিসিটিভির ফুটেজ পাওয়া যায়। তার মানে যে চুরি করে, যে খুন করে, যে ধর্ষণ করে, সে সিসিটিভি আছে জেনেই এটা করে। মানে সিসিটিভি থেকে হয়তো একটা কিছু আটকানো যায়, কিন্তু পুরোটা যায় না। এবার যাই হোক না কেন, কিন্তু আমরা যে ছেলেবেলায় যে স্কুল কলেজে বড় হয়েছে, আমাদের সময় তো সিসিটিভি জানতামই না কাকে বলে। তো এখন যেটা ট্রেন্ড দাঁড়াচ্ছে সিকিউরিটি একটা। তুমি বলো, একটা মা বাবা আমাদের সময় ছিল কোন কলেজটা ভালো সেখানে ভর্তি করবে। আজকের দিনে মা বাবাকে সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি করার আগে 2বার ভাবতে হবে, কিংবা অন্য যদি কোনো কলেজে ভর্তি করে সে তাহলে প্রথমে চেক করবে সিসিটিভি ক্যামেরা আছে কিনা, এখানকার তৃণমূলের নেতারা ঠিক কেমন, মেয়েদের সাথে কতটা খারাপ ব্যবহার করে, কতটা ভালো ব্যবহার করে, এইগুলো দেখেও তো তারা ডিসাইড করতে বা চাইবেন। এর ফলে যেটা শুরু হবে সেটা হচ্ছে বেসরকারিকরণ। সেটা অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে।
টিচার নেই বলে স্কুলে আজকের দিনে স্টুডেন্ট কমছে, বেসরকারি স্কুলে স্টুডেন্ট বাড়ছে। সিমিলারলি এখানেও এটা শুরু হবে, এই কলেজগুলোতেও শুরু হবে বা হচ্ছে হয়তো, যে বেসরকারি কলেজে সিসিটিভি আছে, সিকিউরিটি সিস্টেম আছে, আই কার্ড দেখে ঢুকতে হয়, বিভিন্ন নিয়ম নিষেধের মধ্যে দিয়ে একটা কর্পোরেট এনভায়রনমেন্ট দেয় তারা, ফলত তাদের ছেলেমেয়েরা তাদেরকে নিয়ে গিয়ে প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হবে। আর এই যে কলেজগুলো, এই কলেজগুলো আস্তে আস্তে তৃণমূল বিয়ে বাড়ি ভাড়া দিয়ে খাবে। এবং তুমি জানলে অবাক হবে, কলকাতা শহরে এমন অনেক প্রাইমারি স্কুল আছে, অনেক স্কুল আছে যেগুলো আজকের দিনে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। তো সেইটাই শুরু হবে। হ্যাঁ, ভাড়া দেওয়া হয়। তো সেটাই হবে, তো এটাই তো ভবিষ্যৎ। মানে তাহলে এই সমাজে যখন নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, তখন তাহলে আমরা কোন দিকগুলোকে দেখবো? মানে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তার এইখানে কি কি করা উচিত, বা সাধারণ মানুষ হিসেবে যারা অভিভাবক বা যারা অভিভাবিকা, তাদের সচেতনতা কতটা থাকা? আসলে এইটা একটা সমস্যা, আমরা খুব বলে ফেলি বারবার করে যে আমাদের তো একটা মহিলা মুখ্যমন্ত্রী। মহিলা মুখ্যমন্ত্রী বলে আমি যে কথাটা এতক্ষণ ধরে বলছি, একজন পুরুষ যেভাবে মহিলাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিচে থাকা প্রত্যেকটা পুরুষকেও সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে। তিনি কিন্তু পুরুষকে তার সমান সম্মানটা দেন না। আর দেন না বলে তুমি একজন মহিলার কাছ থেকে একজন পুরুষ যদি সমান সম্মান ডিজার্ভ না করে, তাহলে সেই পুরুষ কেন আর একটা মহিলাকে সমান সম্মান দেবে? তো আসলে কালচারটা তো ওপর থেকে আসে। তো সেই ওপর থেকে আসার বসেই আমাদের এই একটা জায়গা তৈরি হচ্ছে। আমি ঠিক বলে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে একটা রাজনৈতিক দল যারা এসছে ক্ষমতায় সিপিআইএমকে তাড়াবে বলে, তারা তাড়িয়েছে, এসছে ক্ষমতায় এসছে, তারপর থেকে তাদের মূল টার্গেটটা যে টাকা কামাবো, এনি হাউ পয়সা কামাতে হবে, পয়সা কামাতে হবে। এবং পয়সা কামানোর সাথে সাথে দু তিনটে জিনিস পরপর চলে আসে, ওটা বলে না মা মাটি মানুষ। এখানে মদ এবং মহিলা খুব ইম্পর্ট্যান্ট। এটা বিজেপি নেতারা হয়তো এভাবে এটাকে ট্রোল করে বলে, কিন্তু এটা খুব সঠিক কথা। তৃণমূলের লোকাল স্তরের ছোটোখাটো বাচ্চা পুঁটি নেতা প্রতিদিন রাত্রি 8টা-9টা বেজে গেলে মদ খেয়ে রাস্তায় মাতলামি করে, পার্টি অফিসের পিছন দিকে আলাদা একটা ঠেক বসে। আমি নিজে যে রাস্তা দিয়ে যাতায়াত করি, সেই রাস্তার মোড়ে তৃণমূলের সমর্থক, দরদি, তৃণমূলের সদস্য, তারা চা দোকানের পিছন দিকটায় বসে বোতল খুলে বসে পড়ে, এবং রাত্রি 11টা বেজে গেলে ওই রাস্তার সামনে দিয়ে আর কোনো মেয়ে যেতে পারে না। আমি যে জায়গাটার কথা বলছি, সেই সময় একদিন নজরুল সন্ধ্যা, রবীন্দ্র সন্ধ্যা হতো। আজকের দিনে সেখানে বিশ্বকর্মা পুজোয় একটা বক্স বাজিয়ে এই তৃণমূলের লোকাল গুন্ডারা নাচানাচি করে, মদ খায় নাচানাচি করে। এবং তারপর যা হয় যে, যেহেতু সামাজিকভাবে আমরা প্রত্যেকদিন পিছিয়ে পড়ছি, সেই পিছিয়ে পড়া থেকে মেয়েরা তাদেরকে দেখে ভয় পায়, নেতা নেতৃত্বরা মেয়েদের দিকে খারাপভাবে তাকায়। মানে 4টে গুন্ডা, 4টে ছোটো লোক যদি রাজ্যটাকে চালায়, তাহলে আর এর থেকে মানে কী হবে? প্রত্যেকের ট্র্যাক রেকর্ড দেখো, মদন মিত্রর বান্ধবী আছে, সবাই জানে। এটা তার বউ হয়তো জানে যে মদন মিত্রর 2-4টে বান্ধবী তো থাকতেই পারে, কিন্তু এই বান্ধবী থাকতেই পারে, মদন মিত্র অনেক বড় নেতা তাই থাকতে পারে, বান্ধবী আমার থাকতে পারে, কিন্তু মদন মিত্র নেতা বলে আমার তার বান্ধবী আছে, এবং সেই বান্ধবী আস্তে আস্তে রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছে। এভাবেই আসলে মেয়েদেরকে নিচের দিকে দমিয়ে রাখার একটা সংস্কৃতির জন্ম হচ্ছে প্রত্যেক দিন, যে সংস্কৃতি দর্শন করছে মেয়েদেরকে। আর এই ঘটনায় আমি কসবাকাণ্ডে যদি আসি, তাহলে ভাইস প্রিন্সিপালের মুখ থেকে যে কথাটা আমরা শুনলাম, যে ওই সময় মেয়েটা ওখানে কেন ছিল। একটা মেয়ে সন্ধ্যে 7:30টায়, মানে যে কোনো কাজেই, অনেক সময় আমরা দেখি যে কলেজে কোনো অনুষ্ঠান থাকলে তার আগের দিন সেই কলেজটাকে সাজানোর কাজ হোক বা বিভিন্ন কাজে, একটা ছাত্রী সে তার নিজের কলেজে থাকতে পারবেন, এবং সেটা নিয়ে তার ভাইস প্রিন্সিপাল প্রশ্ন করছে। মানে হ্যাঁ, তো ভাইস প্রিন্সিপাল তো এটা, আমি তো ভাইস প্রিন্সিপাল যদি আমি সামনে থাকতাম, আমি জিজ্ঞাসা করতাম তাহলে ছেলেটা কী করছিল, মানে একটা কলেজের ক্যাম্পাস ছাড়ো, রাস্তাঘাট পাড়া যাই হোক না কেন, ট্রেনের বগি, সব জায়গার কথা বলছি, যতটা ছেলেদের ততটাই মেয়েদের। একটা মেয়েও ভোট দেয়, ছেলেটাও ভোট দেয়, ভোট কাউন্টিং সেম, সেও ট্যাক্স দেয়, ছেলেটাও ট্যাক্স দেয়, ছেলেটা ওই কলেজের ফিস দেয়, মেয়েটাও ফিস দেয়। তো কে, মানে প্রিন্সিপাল কে এটা বলার যে মেয়েটা ওখানে কি করছিল? এইটা না, আসলে আবার বলছে এটা সামাজিক সমস্যা। এটা আমাদের পরিবারের অনেক সময় বলে, অত রাত্রিবেলা মেয়েটা ওখানে কি করছিল, ওই মেয়েটা এত রাত্রিবেলা যাবে কেন? এখন চারপাশের যা অবস্থা, আমরা অবস্থাটার কবে ঠিক করব? আমরা যাদেরকে ভোট দিই, আমরা নেটফ্লিক্সে সিনেমা দেখি,
আমরা জোম্যাটোতে খাবার অর্ডার করি, 10 মিনিটের ব্লিঙ্কিটে আমাদের বাড়িতে খাবার দিয়ে যায়। একটা প্রো ইন্টারনেট একেবারে আধুনিক পৃথিবীতে আমরা বসবাস করি। রাত্রিবেলা ভূতের গল্প, সবচেয়ে মজার ব্যাপার আবার বলছি, মানে এই যে তুমি দেখবে টেলিভিশন মোবাইলে সম্পূর্ণ বিজ্ঞানকে ব্যবহার করে কিছু লোক ভূতের গল্প বলে। এই ভূতের গল্প শুনে কিছু পাগল ঘুমাতে যায় রাত্রিবেলা। আসলে ভূত বলে তো কিছু হয় না। এবার এই যে আবার বলছি, এই সংস্কৃতিটা খুব মিশ্র হয়ে গেছে। মানে আমরা খাবার অর্ডার করছি ইন্টারনেটে, আমরা প্রচুর শিক্ষিত, আমরা সারাদিন আর্টিকেল পড়ছি ইন্টারনেটে, সেই আমরাই প্রত্যেক দিন বলছি মেয়েটা ওখানে কী করছিল, ওই মেয়েটা কী জামা পড়েছে, তার জন্য রেপ হয়েছে। মানে এই যে সব থেকে বড় কথা, বাড়ির লোক ফোক করবে, সামাজিকভাবে কিছু মানুষ করবে, এগুলো শুনতে শুনতে বড় হয়ে গেছি। একটা কলেজের প্রিন্সিপাল, এই যে বড় বড় নেতারা, একটা লোক পার্লামেন্টেরিয়ান, এই যে ধরো কল্যাণ ব্যানার্জি, কতদিন ধরে আমি ছোটবেলা থেকে দেখছি ও দিল্লি যায় পার্লামেন্টে যেতে, তার আগে লয়ার, সে এগুলো বলছে। মদন মিত্র যেন মানে দেখলেই ছোট লোক মনে হয়, মাতাল। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখলে তো একটা এমপি, একটা অ্যাডভোকেট, সে ওই কথাটা বলছে। তো এটা সামাজিক অবক্ষয়। তারপরও ধরো মদন মিত্র জিতবে। আমি যেখানে বলেছি সেটা মদন মিত্রর কনস্টিটিউয়েন্সি, কামারহাটি এলাকার মধ্যে পড়ে। এইখান থেকে মদন মিত্র আবার জিতবে। মদন মিত্র আমি বলছি যখন প্রচারে যায় এই রাস্তা দিয়ে, গা থেকে মদের গন্ধ বেরোয়, তো তাকে মানুষ ভোট দিলে এরকমই রেজাল্ট পাবে। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই নিরাপত্তার প্রশ্ন যখন আমরা সামাজিক সচেতনতা নিয়ে কথা বলছি, এই সচেতনতাটা ফেরাতে গেলে কি করা প্রয়োজন? প্রয়োজন তো শিক্ষা সবার আগে, সেক্স এডুকেশন সবার আগে। আমরা এবং আমাদের বাবা মা যেন আর না বলে যে ছেলেটাকে যেন বলে মেয়েটাকে তুই সম্মান করিস, এইটা সবার আগে জরুরি। এবং সত্যিকারের সেক্স এডুকেশন প্রয়োজন। এবং আমাদেরকে লুকিয়ে রাখার মানসিকতা থেকে, মানে এটা কি বলতো, এক শ্রেণীর মানুষের মধ্যে এটা কিন্তু সত্যি গ্রো করেছে, এটা নয় যে সবাই এমন, হ্যাঁ, কিন্তু বেশিরভাগটাই তো আলাদা। বেশিরভাগটাই তো মনে করে মেয়েটা রাত্রিবেলা 11টায় বেরোলে খারাপ হতে পারে, এবং সত্যি তো হয়। ও তো বাবা মার টেনশন করা তো ভুল নয়, কিন্তু মেয়েটা ওখানে কি করছিল এই প্রশ্ন যারা করছে, এই মানুষগুলো কিন্তু প্রচুর। আর আসলে আমাদের রাজ্য যারা চালাচ্ছে না, আমি রাজ্যের কথা বলছি, দেশের দিকে যাচ্ছি না, তাদের না পড়াশোনা শিক্ষা দীক্ষা নিয়ে ভাবতে জাস্ট বয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে বিজেপি একটা রাম মন্দির তৈরি করে দিয়েছে, তোমাকে একটা কম্পিটিশনের জগন্নাথ মন্দির তৈরি করতে হবে। বিজেপি রাম মন্দিরের প্রসাদ পাঠিয়েছিল, একটা প্রদীপ পাঠিয়েছিল, সলতে পাঠিয়েছিল, এবার তোমাকে একটা জন্য প্যাকেট পাঠাতে হবে সন্দেশের। তো কম্পিটিশনটা এরকম হয়ে গেছে। এক সময় ছিল পশ্চিমবঙ্গ সবজি উৎপাদনে 1 নম্বর ছিল, কম্পিটিশনটা ছিল উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের সাথে। পশ্চিমবঙ্গের শিক্ষা দীক্ষা, পশ্চিমবঙ্গ সাক্ষরতার হার কত তুমি আমি আজকে কেউ জানি না, কিন্তু এটা গুগল ঘেটে বার করতে হবে। তুমি আমরা যারা 90s জন্ম হয়েছি, আমরা কিন্তু মোটামুটি মানুষের আলোচনায় জানতে পারতাম পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত, আমাদের গুগলের দরকার হতো না, কারণ আমাদের সামাজিকভাবে এই প্রশ্নটা, এই উত্তরটা আমরা জেনে গেছিলাম। আজকের দিনে জানি না, তার কারণ আমরা জানি রাম মন্দিরের, মাফ করবে, জগন্নাথ মন্দিরের বাজেট 250 কোটি টাকা। জগন্নাথ মন্দিরের বাজেট 250 কোটি নাকি 25 কোটি টাকা, সেটা একটা সাধারণ গরিব মানুষের কিছু যায় আসে না। আসলে এই যে ধর্ষণকে মোকাবিলা করতে গেলে, এই যে অনাহারকে মোকাবিলা করতে গেলে, এই তামান্নার মতো মেয়েরা যাতে না মরে যায় ভোটের বোমাবাজিতে, আসলে পড়াশুনোর দরকার। আমরা বাজেটে বাড়াইনি টাকা, আমরা বাজেটের মাত্র 6%, 6.5% পড়াশোনায় খরচা করেছি। আমরা বন্দুক গুলি কিনতে বেশি টাকা ব্যবহার করেছি, তার জন্য আজকের দিনে আমাদের এই অবস্থা। এবং যারা এই ব্যবহারটা করেছে, আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আবার পার্লামেন্টে পাঠিয়েছি, এবং আবার পাঠাবে মানুষ, আমি বলছি। এবং যারা এই রাস্তাঘাটে মিছিল টিছিল করে আন্দোলন করছে, তারাও আলটিমেটলি হয়তো তৃণমূলকে ভোটটা দেবে, কারণ তারা মনে করবে যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে একমাত্র উপায়, তারা এটা মনে করে। এটা ঠিক যে উত্তরপ্রদেশে একটা মানুষকে, তার নাম আখলাখ, সে গরুর মাংস খাওয়ার অপরাধে তাকে বিজেপির হিন্দুত্ববাদীরা তাকে পিটিয়ে মেরেছিল, কিন্তু তামান্নাকে কি মারেনি? আরজি করের মেয়েটাকে মারেনি, এটাও তো ফ্যাক্ট। তো সুতরাং শুধু ধর্ম নয়, ধর্মের পাশাপাশি তৃণমূল যে রাজনীতির ক্ষমতায়ন এবং টাকার কামানোর একটা বিরাট বন্দোবস্ত করে ফেলেছে পশ্চিমবঙ্গে, টাকা দিয়ে যে সব কেনা যায় এবং যা ইচ্ছে করা যায়, টড়াশুনো শিক্ষা দীক্ষা সংস্কৃতির কোনো দরকার নেই, শুধুমাত্র টাকা কামানোরই যে একটা রাজনীতির মূল অস্ত্র হতে পারে সেটা ওরা শিখাচ্ছে, যার ফলে জন্ম হচ্ছে প্রত্যেক দিন একটা আরজিকর, একটা কসবা, এবং মানুষ এটাকে মেটাতে ভীষণ অভ্যস্ত হয়ে যাচ্ছে। তোমার বাড়ির মা কাকিমারা দেখবে আরও বেশি করে এবার থেকে বলবে তুই একটু সাবধানে থাকিস, কিন্তু কোনোদিন কোনো ছেলেকে বলবে না তুই মেয়েটার, মানে একজন মেয়েকে দেখিয়ে বলবে না মেয়েটাকে সম্মান কর। এবং বাড়ির লোকেরাও
এই মদন মিত্রর মতো মাতালদেরকে আরেকবার করে ভোট দেবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার আছে, এটা আছে, সেটা বিভিন্ন ফ্যাক্ট, এটা তো ওদের একটা ভোটিং ম্যানেজমেন্ট আছে, তো ভোট দেবে আর এরকম এরকম একটা করে জন্ম হবে। মানে মানুষরা সত্যি হতাশ, মানে আমি কি বলবো, এর কোনো উত্তর নেই আমার মনে হয়।